সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টক টু এক্সপার্ট অনলাইন লাইভে। আমাদের আজকে টক টু এক্সপার্ট অনলাইন লাইভে রিজুভা প্রেজেন্স আমার কথাতে আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকছে আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে থাকছেন তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অতি আকাঙ্ক্ষিত একজন, যিনি তার অভিজ্ঞতা এবং পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এবং একাডেমিক লাইফ সম্পর্কে অনেক কথাই আমাদের আজকের রিজুভা প্রেজেন্স আমার কথাতে শেয়ার করবেন। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে থাকছেন জিনাত মেরাজ স্বপ্না ম্যাডাম। ডক্টর জিনাত মেরাজ স্বপ্নার কাছ থেকে আমরা আমার কথাতে তার মুখ থেকে শুনবো তার পার্সোনাল, প্রফেশনাল এবং একাডেমিক লাইফের অনেক অভিজ্ঞতার কথা, এবং সেই সাথে আমরা তার বিভিন্ন অভিজ্ঞতার আলোকে তার কাছ থেকে আমাদের আজকে এখনকার কারেন্ট প্র্যাকটিসে আমরা আসলে কি করছি ডার্মাটোলজি নিয়ে সেটাও শুনবো। আমরা আমাদের আজকের প্রোগ্রামটি এখনই শুরু করে দিচ্ছি, আর দেরি না করে ইনভাইট করছি ডক্টর জিনাত মিরাজ স্বপ্না ম্যাডামকে। থ্যাংক ইউ মলি, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। কেমন আছেন ম্যাডাম? অনেক ভালো আছি, থ্যাংক ইউ সব তোমাকে এবং সব ভিউয়ার্সকে যারা আজকে আমাদেরকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। জি ম্যাডাম, আমাদের আজকের যে আমরা আমাদের লাইভটি আয়োজন করেছে টক টু এক্সপার্ট, এবং আমাদের আজকের লাইভের যে আমাদের আজকের স্পন্সর করেছেন রিজুভা প্রেজেন্স আমার কথা। এবং আমার কথাতে সবসময় ম্যাডাম আমরা চেষ্টা করি যে যে ডক্টররা বা যারা আমাদের সাথে জয়েন করেন তাদের আসলে সবসময় আমরা কিছু গদ বাঁধা কথা সবসময় বলি, বাট আমরা চেষ্টা করি যে তাদের পার্সোনাল লাইফটা যেটা আমাদের অজানা থেকে যায় অনেক সময়, যে আমরা আসলে জানি না যে তার ছোটবেলাটা কেমন ছিল, বা তার একাডেমিক লাইফটা কেমন ছিল, বা তার প্রফেশনাল জার্নিটা কতটা আপস এন্ড ডাউন ছিল, এই বিষয়গুলো আমরা বরাবরই দেখা যাচ্ছে যে আলোচনায় অতটা আসা হয় না, বা কোনো একটা গ্যাদারিং এ হয়তো বা আলোচনা হয় কিন্তু কখনো দর্শকরা জানতে পারে না। তো এই উদ্দেশ্যে ম্যাডাম আমার কাছে মানে প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে যদি একটু কারেন্ট প্র্যাকটিসের আলোকে আসি, যে এখন যেহেতু করোনার সময় এবং কোভিড-19 সিচুয়েশন, তো প্র্যাকটিসটা ম্যাডাম কিভাবে করা হচ্ছে? বেশি কি রোগী সামনাসামনি দেখা হচ্ছে কিনা, বা ওভার দা ফোনে দেখছেন কিনা, বা টেলিমেডিসিনটা করছেন কিনা ম্যাডাম? হ্যাঁ, এখন তো একটা একটা অস্বাভাবিক সময়, করোনার সময়, এটার জন্য আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না। সো যখন শুরু হলো, শুরুর দিকে তো আমরা বুঝতেই পারি নাই কি করব। পরে আমরা চিন্তা করলাম, আমি চিন্তা করলাম বা আমরা সবাই চিন্তা করলাম যে আমরা কিভাবে পেশেন্টদের সার্ভিস দিতে পারি, বিকজ সবার তো করোনা হয়নি, কিছু মানুষের করোনা হয়েছে, বাকিরা সব অন্য বিভিন্ন রোগে ভুগছে, ওদের হেল্প দরকার, কিন্তু ওরা আসতেও পারছে না, আমরাও যেতে পারছি না। তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের সাবজেক্টের কথা নিয়ে চিন্তা করলাম যে আমাদের সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা ইটস ভেরি ভিজুয়াল, মানে আমরা দেখতে পাই। এটা একটা পুরোপুরি একটা এমন একটা অর্গান নিয়ে আমরা ডিল করি, স্কিন, ত্বক, যেটা আমাদের পুরো শরীরকে কভার করে রাখে, আমাদের একটা সবচেয়ে লার্জেস্ট অর্গান। অ্যান্ড ইট ইস মোস্টলি, মানে কি বলবো, 95-98% আমরা ভিজিবল। তারপর আমরা যেটা শুরু করলাম ধীরে ধীরে, প্রথম মাস যাওয়ার পর যখন দেখলাম করোনা ইজ হিয়ার টু স্টে, ইজ নট গোয়িং অ্যাওয়ে ভেরি সুন, তখন আমরা শুরু করলাম টেলিমেডিসিন শুরু করলাম। টেলিমেডিসিনটা আমাদের হসপিটাল থেকেও হেল্প আমাদের করতে শুরু করলো ওরা। ওখানে ওখানে পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে, ওরা ওখানে পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট করলে ওরা আমাদের সঙ্গে ওরা কানেক্টেড করে দেয়। তারপর উই সি দ্য পেশেন্টস। ভালো করে না বুঝলে ওদেরকে বলি ছবি পাঠাতে, ছবিটা পাঠালে আমরা জুম করে দেখতে পারি। তারপর আমরা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যান্ড দ্য ট্রিটমেন্ট যেটা দিচ্ছি ওইটা পেশেন্টরা পুরো প্রেসক্রিপশনটাই পেয়ে যাচ্ছে। সো আমরা মোটামুটি ডার্মাটোলজিস্টরা, আমরা যারা চর্মরোগ বিশেষজ্ঞ আছি, মোটামুটি আমরা ডিজিজেস গুলি হেল্প করতে পারছি। আর খুব ধীরে ধীরে আমরা আমাদের প্রসিজার্স গুলি শুরু করছি, যে এস্থেটিক, যে সৌন্দর্যীকরণ প্রসিজার্স বা কোনো ডার্মাটোলজিক্যাল ডিজিজের যে প্রসিজার্স গুলি আছে সেগুলি আমরা ধীরে ধীরে শুরু করছি। খুব বেশি উৎসাহ নিয়ে করছি না, খুব যাদের খুবই দরকার, কেউ কালকে বিদেশে চলে যাচ্ছে, ওর একটা স্কিন ট্যাগ আছে বা একটা ডিপিএন আছে, রিমুভ করতে হবে, ওকে হয়তো করে দিলাম। তাও অনেক কিছু প্রিপারেশন নিয়ে ফুল, আমার ফুল প্রিপারেশন, পেশেন্টের ফুল প্রিপারেশন, পেশেন্টের করোনা পজিটিভ কি নেগেটিভ সবকিছু দেখে আমরা স্টার্ট করি। সো এইভাবে আমরা করছি। অ্যান্ড আমার মনে হয় আমি আই এম কোয়াইট স্যাটিসফাইড পেশেন্টদেরকে যে আমরা ওভার দ্য টেলিমেডিসিন করে করছি। আর আস্তে আস্তে কিন্তু, হ্যাঁ, আস্তে আস্তে যেহেতু এখন একটু রিল্যাক্স হয়েছে, করোনা কিন্তু কমে নাই, উই শুড বি স্টিল ভেরি কেয়ারফুল, কিন্তু আমরা একটু একটু আমরা হসপিটালও যেতে শুরু করেছি। লাইক
2 days a week বা 3 days a week আমরা শুরু করেছি যাওয়াটা। হয়তো অল্পক্ষণ থাকি, অল্প সময় থাকি, কিন্তু শুরু করেছি। সো দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড। সো বাট পেশেন্টরা আমরা আর কি সব ধরনের মেজার নিয়েই যাচ্ছি যদি যেতে হচ্ছে, এবং সব মেজর ধরনের নিতেই মেজার হবে, নিয়েই পেশেন্টকে দিচ্ছি। আচ্ছা, এবং মেজর পেশেন্ট সব নিতে হবে। স্যাটিসফ্যাকশনটাও কি ম্যাডাম, টেলিমেডিসিনে পেশেন্ট স্যাটিসফ্যাকশন লেভেলটাও কি মানে থাকছে আপনাদের, মানে যেরকম ফিজিশিয়ানদের যে স্যাটিসফ্যাকশনটা থাকছে, পেশেন্টরাও কি মানে হ্যাপি যে তারা এভাবে দেখাতে পেরে ট্রিটমেন্ট নিতে পারছে? এখন পর্যন্ত পেশেন্টরা হ্যাপি, বিকজ ওরা তো ওরা আমার একটা ধরেন একটা ফাঙ্গাল ইনফেকশন, সেটার জন্য হুম আমাদের কাছে দূর দূরান্ত থেকে আসতে হয়, এসে হুম চেম্বারের সামনে বসে থাকতে হয়, তারপর দেখাতে হয়, ইটস লট অফ হ্যাসেল। তো হুম এইসব জিনিস যদি আমরা ওনাদেরকে সলভ করে দিই, এন্ড পেশেন্ট যখন ফলো আপে এসে বলে যে আমরা ভালো আছি এন্ড ভালো হয়, তখন দে রিয়েলি ট্রাস্ট করে, এবং বাই ওয়ার্ড অফ মাউথ ওর কাছ থেকে শুনে আরো 2-3 জন পেশেন্ট এসে যাচ্ছে। সো Okay. এখন প্রায় আমি যেরকম 6 hours a day আমি পেশেন্ট দেখি এখন, হুম হুম বাসায় হুম। বসে। বাসায় বসে, যেদিন হসপিটালে যাই না। তো এই বিষয়টা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ যে আসলে পেশেন্ট স্যাটিসফ্যাকশন লেভেলটাও মানে ডক্টরের সাথে একইভাবে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যত ডক্টরের সাথে কথা বলছি তার মধ্যে ডার্মাটোলজি ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি ডক্টররা এগ্রি করেছেন যে টেলিমেডিসিন ইজ গুড ফর দ্য ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আসলে, বিকজ ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডক্টর মনে জানেন, এই টেলিমেডিসিন টেলিমেডিসিনটা কিন্তু অনেক বছর থেকে ডার্মাটোলজিতে চলছে। আমরা অ্যাওয়্যার ছিলাম না, জানতাম না, কিন্তু এটা অনেক বছর থেকে চলছে, বিকজ স্কিন তো ভিজুয়াল অর্গান। সো হুম। স্কিনের ডার্মাটোলজিতে টেলিমেডিসিন কিন্তু অনেক আগে থেকেই চলছে। ওকে, না আমার পরবর্তী প্রশ্নটা আপনার কাছে থাকবে, যেহেতু আমরা আপনার প্র্যাকটিসটা সম্পর্কে একটা আইডিয়া নিলাম, যেটা আমাদের প্রফেশনাল লাইফের সাথে, যে আমরা ফার্স্টেই বলেছি দর্শকদেরকে যে আমার কথাতে আমরা আপনার আপনার কথা আজকে শুনবো। তো আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, ছোটবেলাটা আসলে কিরকম ছিল? সবারই আমাদের ভালো থাকে, বাট আমরা একটু জানতে চাবো যে ছোটবেলাটা আপনার কেমন কেটেছে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে কিরকম ছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলার কথা মনে করতে গেলে তো অনেক কিছুই মনে আসে। আম, আমার ছোটবেলা কেটেছে ক্যান্টনমেন্ট থেকে। আমার মানে আমি আমার আব্বা আর্মিতে ছিলেন, উনি ডক্টর ছিলেন আর্মিতে। তো আব্বার প্রতি বছর, প্রতি 2-3 বছর পর পর আব্বার পোস্টিং হতো। সো আমরা সবসময় প্রিপেয়ার থাকতাম, হোল ফ্যামিলি উইথ ট্রাঙ্কস এন্ড অল, আমাদের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গা মুভ হতো। তো এটাতে একটা জিনিস হয়েছিল যে ডিফারেন্ট জায়গায় আমার ডিফারেন্ট ফ্রেন্ডস হতো। আবার আর একটা জিনিস খুবই ইন্টারেস্টিং ছিল যে আব্বা যেহেতু আমরা একটা কনফাইন্ড অ্যাটমসফিয়ারে, একটা কনফাইন্ড ক্যান্টনমেন্ট, সবসময় একটু আলাদা থাকে। হুম হুম হুম। তো একটা আলাদা পরিবেশে আমরা মানুষ হয়েছি, একটু সবার থেকে একটু আলাদা, একটু দূরে। কিন্তু তারপরে বলবো যে আমাদের ওই ছোট পরিবেশে কিন্তু মানুষদের সঙ্গে ফ্রেন্ডশিপটাও বেশি হয়, আসা যাওয়াটা বেশি থাকে। হুম সো ফ্রেন্ডশিপ ছোটবেলার অনেক ফ্রেন্ডস আছে, অনেক ফ্রেন্ডস ছিল। তো আব্বা যখন আর্মিতে ছিলেন, আম, তখন ইনিশিয়ালি আমরা শুরুতে আব্বা মানে আমরা ইস্ট পাকিস্তান বা বাংলাদেশে ছিলাম। হুম। তারপর আব্বার পোস্টিং পাকিস্তানে হয়, পাকিস্তানে বিভিন্ন জায়গা থেকে ঘুরে টুরে আবার আমরা আসি, সেকেন্ডলি আসি কুমিল্লায়, আবার আমরা পাকিস্তানে চলে যাই। মানে প্রতি 2-3 বছর পরে আসা যাওয়া হচ্ছিল আর কি, বিটুইন দুই ভাগে। তারপর যখন আমরা যখন শেষে আব্বা যখন আসলেন, পাকিস্তান থেকে যখন আমরা চলে আসলাম, তখন আব্বার পোস্টিং হয় রংপুরে। আব্বা আহ, তখন তো মাত্র শুরু হচ্ছে সব সিএমএইচ হুম। গুলি, দূরের দূরে ছোট ছোট ক্যান্টনমেন্টসে সিএমএইচ গুলি শুরু হচ্ছে, তখন আব্বা রংপুর সিএমএইচ এর সিও ছিলেন। তো আহ, আমার মানে সব রকমের একটা অভিজ্ঞতা, মানে যখন আমি মানে রংপুরে যাই, মিক্সড একটা ইয়ে ছিল, মানে এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে এক্সপিরিয়েন্সটা একটা মিক্স ছিল, এবং মিক্স। আগের থেকে প্রিপারেশনটা ওরকম ছিল যে চেঞ্জ হয়ে যাবে। সো ওভাবে করে আপনারা আপনারা ইয়ে করেছেন আর কি। হ্যাঁ, ওইভাবে করে আমরা মানে সবার সঙ্গে মানে এটা একটা 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 পার্ট অফ লাইফই হয়ে যায়, সর্ট অফ, মানে আম, আর যে অন্যরকম লাইফ থাকে, এক জায়গায় থেকে যাব, সেরকম চিন্তা আসলে কোনো সময় করা হয়নি। আর আব্বা যেরকম ছিলেন, আমার বাবা ছোটবেলায় খুবই একজন ভীষণ স্ট্রিক্ট একটা মানুষ ছিলেন, অসম্ভব স্ট্রিক্ট মানুষ ছিলেন। আর আব্বার যেরকম লাইফ ছিল, আব্বা নিজে কিন্তু অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছেন, তারপর গ্রাম থেকে এসে উনি
শহরে এসে পড়াশোনা করে তারপর উনি ওইসব হার্ডেলস অবস্টাকলস গুলিকে ওভারকাম করে উনি ঢাকা মেডিকেল কলেজে প্রথম 2-3টা ব্যাচের মধ্যে উনি ছিলেন। তারপর উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করলেন। আর আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, তখন আব্বা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর ছিলেন। আচ্ছা, তো সো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং যে এই বিষয়টা আপনি ওখানে হ্যাঁ ওকে ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমার সব ফ্রেন্ডসরা বলবে এখন যে আব্বা থাকাতে আমি এত স্ট্রিক্ট আব্বা ছিলেন যে আমাকে কোনো পিকনিক কোনো অনুষ্ঠান বা কিছুতে আমাকে অংশ নিতে দেওয়া হয়নি। ওকে ছোটবেলায় কিন্তু করেছি, ছোটবেলায় আমি টমবয় ছিলাম, ছোটবেলায় আব্বাকে জিজ্ঞেস করতাম না। ছোট ক্যান্টনমেন্টে একটা ফাংশন হলো, ডিবেট হলো, কোনো ডান্স ড্রামা হলো, কিছু হলো, সবকিছুতে পার্ট নিয়ে নিতাম। আব্বা নাও করতে পারতেন না, বিকজ সমাজ ছোট ছিল, না করলে সবাই বলবে যে উনি মানা করছেন। পার্টিসিপেট করে লাস্ট ওনাকে বলতাম আব্বা আমি নিচ্ছি, হয়তো 2 দিন আগে বললাম। কিন্তু মেডিকেল কলেজে কোনোদিন পারিনি। মেডিকেল কলেজে আব্বা বেরই হতে দিত না, সারাদিন পড়তে হবে, আর নো ফাংশনস, নো পিকনিক, নাথিং। সো ওইটা একটা জিনিস ছিল। আব্বা এত স্ট্রিক্ট ছিলেন যে বলার মতো না। কিন্তু আমার আম্মা বাট ছিলেন, বাট আমার আম্মা। ম্যাডাম ওই যে হ্যাঁ, অন দা আদার হ্যান্ড আপনি বলছিলেন যে স্ট্রিক্ট ছিলেন এবং সেই সাথে উনি কিন্তু অনেক স্ট্রাগলও করেছেন যে একটা মানে রাইট। দেশের 1 নম্বর গভর্নমেন্ট মেডিকেল কলেজে উনি উইথ দ্য টাইম বিং উনি ওখানে স্টুডেন্ট ছিলেন এবং উনি ওনার প্রফেশনাল জার্নিটা পার করে ওখানে ডিরেক্টরও ছিলেন। তো এই স্ট্রাগলিংটাকে উনি আসলে একটা পজিটিভ ভাইব দিয়ে আপনাদেরকে আসলে আপনাদের মধ্যে পজিটিভ ইনফ্লুয়েন্স ভাইব করেছে যে দিয়ে, প্লাস উনি কোনো সময় কিন্তু পার্থক্য করেন বিটুইন আমরা 3 বোন 1 ভাই। হুম, আমাদের 3জনকে মানে পড়াশোনা ছাড়া আমরা যেন আর কিছুই না করি, উনি ওইটাই মনে করতেন আর কি। ওরকম স্ট্রিক্ট ছিলেন। যতটুকু অন্য কিছু করার যেগুলো ইন্টারেস্ট আমার আমার ছিল, আমি খুব পছন্দ করতাম ছবি আঁকতে, খুব পছন্দ করতাম বাগান করতে, খুব পছন্দ করতাম এমব্রয়ডারি করতে, মানে আমার এইসব অনেক শখ ছিল। কিন্তু আমি পেন্টিং করব সেটা আব্বা চিন্তাও করতে পারতো না। তা আমার মা ছিলেন আমাদেরকে আহ, এইসব ব্যাপারে অনেক ইন্সপিরেশন দিতেন। আমার মা একজন খুবই গ্রেসফুল, খুবই সফিস্টিকেটেড, খুবই কি বলবো, রিয়েল লিটারেট। ওনার কোনো ডিগ্রি নাই, কিন্তু যখন উনি একদম ছোট ছিলেন, 10 বছরের ছিলেন, তখন উনি ইন্ডিয়াতে বাচ্চাদের ম্যাগাজিনে লিখতেন, ওখানে ছাপা হতো। হুম, হুম, তারপর থেকে উনি কাজী নজরুল ইসলামের যে সওগাতে লিখতেন, তারপর বেগম পত্রিকা সবসময় উনি রেগুলার হুম, লিখতেন। ইভেন আই থিঙ্ক 10-15 বছর আগে পর্যন্ত উনি লিখেছেন। এখন বয়স হয়ে গেছে, এখন পারে না, কিন্তু অনেক পজিটিভ, এখন অনেক একটা পজিটিভ মানুষ। তো আম্মা আমাদেরকে নিয়ে নিয়ে গিয়ে পেইন্ট কিনে দিতেন, আম্মা আমাদেরকে নিয়ে নিয়ে গিটার ক্লাসে নিয়ে যেতেন, আম্মা আমাদেরকে ছবি আঁকা শিখাতেন। আব্বা আসলে আমরা লুকায় রাখতাম, আম্মা আমাদেরকে এনকারেজ করতো। সো ইটস অলওয়েজ এ ব্যালেন্স অ্যাকচুয়ালি। একটা হুম। মানে আমরা যদি এখন ইফ ইউ লুক ব্যাক, তুমি যদি এখন দেখো পেরেন্টসদের মধ্যে একজনকে স্ট্রিক্ট হতে হয়, আরেকজনকে একটু ছাড় দিতে হয়, সামহাও একটা ব্যালেন্স রিচ করে ওরা ওইভাবে, যে আমরা যেভাবে আমরা মানুষ হয়ে উঠি আর কি, ব্যালেন্সড ভাবে, বা পথ ছাড়া না হই বা পথ এবং থেকে এটা খুবই সরে না হই। গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে দুইজনই স্ট্রিক্ট হয়ে গেলে যেমন কিছুটা আবার নেগেটিভিটি চলে আসে ছেলে মেয়েদের মধ্যে, নেগেটিভিটি তারা চলে আসে, সবসময় একটা রাইট ভয় রাইট। ভয় পেয়ে যায় বন্ধুত্বটা থেকে আসলে। আবার হুম দুইজনই হুম। খুব ছাড় দিয়ে ফেললেও তারা হয়তোবা এটাকে এটাকেও নেগেটিভলি নেয় যে না সে আসলে সবই মনে হয় করতে হুম। পারবে। তো একটা রাইট। ব্যালেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা এবং সেটা শুধু ব্যালেন্সটা বাবা খুব দরকার। শুধু বাবা মার ক্ষেত্রে না, মানে সব ক্ষেত্রে মনে হয় ম্যাডাম যে একটা ব্যালেন্সটা আসলে ভেরি খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ। সো ম্যাডাম আপনার এমবিবিএস জার্নির পরে আমরা সবসময় দেখি যে গায়নোকোলজিস্ট হতে চাওয়ার ইচ্ছা থাকে মহিলাদের অধিকাংশ সময়, এবং ওই সময়টাতে বিশেষ করে আপনাদের যে সময়টা ছিল, এখন হয়তো বা অনেকেই অনেক সাব ডিভিশন গুলোতে যাচ্ছেন, যেমন হ্যাঁ হেমাটোলজিতে হ্যাঁ যাচ্ছেন হ্যাঁ কেউ হ্যাঁ। বা অঙ্কোলজিতে খুব যাচ্ছেন। বাট ইন হুম। দ্যাট টাইম আসলে গায়নোকোলজিটা খুব চর্চা ছিল যে ওইটাতেই সবাই যাবে, যারা মেয়ে 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 মানুষ মেডিকেলে পড়া মানেই হচ্ছে তারা গায়নোকোলজিস্ট হবে। মাইন্ড বাট গাইনোকোলজিস্ট হওয়া। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে ম্যাডাম এই জিনিসটা কিভাবে আসলো মাথার মধ্যে যে আমি আসলে ডার্মাটোলজিস্ট হবো, বা এই জিনিসটা চিন্তা ভাবনাটা কিভাবে হলো? বিকজ আমি আসলে আপনার প্রোগ্রামটাতে আপনার এই উত্তরটা নিচ্ছি এই জন্য যে অনেকেই আসলে ডার্মাটোলজিস্ট এখন হতে চায়, যেরকম ভাবে ছেলেরা সেরকম ভাবে মেয়েরা। তো তাদের আসলে প্রেফারেন্সেসটা কি হওয়া উচিত বা তাদের উৎসাহটার জায়গা থেকে আসলে আপনি যদি বলেন আমাদেরকে। আসলে আমি ডার্মাটোলজিস্ট ডাইরেক্টলি হইনি। প্রথমে আমার আমাদের সময় আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু যারা মহিলা ছিল সবাই কিন্তু হুম, গাইনিতে গেছে। হ্যাঁ। তো আমি যেটা করলাম, আমার 5th ইয়ারে যখন আমাদের ওয়ার্ড করতে হতো, গাইনি ওয়ার্ডে বা গাইনি ওটিতে, আমার খুব
খারাপ লাগতো, বিকজ অনেক রক্তপাত হতো, বা একটা কেমন জানি একটা 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 নর্মাল লেবার দেখতেও আমার কষ্ট হতো। আই ডোন্ট নো, আমার খুবই কষ্ট হতো, আমি দেখতে পারতাম না, এত রক্ত রক্ত দেখতে পারতাম না। সো যখন আমি পাশ করি, পাশ করার পরে যখন আমি আমি সবাই গেল গাইনিতে, আমি গেলাম মেডিসিনে। আমাদের সময় কিন্তু 6 মাস একটা সাবজেক্ট করতে হতো, বাকি সবগুলি 1 মাস 1 মাস করে করতে হতো ইন্টার্নশিপের সময়। আমি তখন চুজ করলাম মেডিসিন, এন্ড আই ওয়াজ দ্য অনলি লেডি ইন মেডিসিন। আর সব সব আশেপাশে সব পুরুষ। কিন্তু ভালোই হতো, ভালোই মানে আমি মহিলা হিসেবে অনেক সুবিধাও নিতাম। লাইক একটা আমার 6 মাসের মেডিসিনের মধ্যে একটা স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স আসছিল। সবাই ইয়ে কম্পিট করছিল কে করবে ওটা, কে রিলিজ করবে। আমি বললাম যে আমিই করবো। সো আমাদের স্যার প্রফেসর বললেন যে ঠিক আছে, ওকেই দাও। সো এরকম আমি কিছু সুবিধা পেয়েছি যেগুলো আমি হাতে করতে পেরেছি, অন্যদেরকে দেয় নাই, স্যারে করতে আমাকে দিল। তো মেডিসিন করার পরে দেন পেডিয়াট্রিক্সে গেলাম। 1 মাস পেডিয়াট্রিক্স করতে হতো। পেডিয়াট্রিক্স যখন গেলাম তখন পেডিয়াট্রিক্স স্যার আমাকে খুবই আদর করতে শুরু করলেন। ওনাকে সবাই বাংলাদেশ চিনে, প্রফেসর শাহাদাত হোসেন। এত আদর করলেন উনি যে তুমি খুব ভালো, খুব ভালো। আমি তো গলে গেলাম, গলে গিয়ে ভাবলাম যে পেডিয়াট্রিক্সই করবো, স্যারের জন্য হলেই করব। উনি আমাকে এত আদর করলেন, এত ভালো বললেন সবাই সামনেই। তো আমি পেডিয়াট্রিক্স শুরু করলাম। আমার 2-3 বছর, 3.5 বছর পেডিয়াট্রিক্স এর ট্রেনিং করলাম অনারারি। কিন্তু আমার মন বসে না, মন বসে না, বিকজ আমি দেখি যে একটা ফ্যামিলিতে এটা কেমন একটা, তুমিও হয়তো খেয়াল করলে হয়তো খেয়াল করবা যে পুরো ফ্যামিলিতে হয়তো সব মেয়ে, একটা ছেলে বাচ্চা হয়েছে, ওই ছেলেরই দেখা যায় লিউকেমিয়া হয়, ওই ছেলেরই দেখা যায় লিম্ফোমা হ্যাঁ, হয়। ডিফারেন্ট, হ্যাঁ হ্যাঁ। আশ্চর্য, হ্যাঁ। তো আমি আবার এত আপসেট হয়ে যেতাম এসব বাচ্চাদের দেখে, অসুস্থ বাচ্চা দেখে আমি ভীষণ আপসেট হতাম। সামহাও আমার মন টানতো না যে আমি কোনো রকমের পেডিয়াট্রিক্স করি। 3-4 বছর করার পরে আমি পেডিয়াট্রিক্স থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমার স্যার অনেক রাগ করলো আমার সঙ্গে, উনি 2-3 বছর আমার সঙ্গে কথাই বলেনি। বের হয়ে আমি 2-3 ডিপার্টমেন্টে ঘুরলাম। তারপর যখন আমি দেখলাম ডার্মাটোলজিতে আসছি, তখন আমার খুব ভালো লাগলো। সামহাও যে কোনো সাবজেক্টে তোমার ভালো করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য একটা ন্যাচারাল, একটা ইনস্ট্যান্টলি একটা একটা বন্ডিং হয়। থাকবে, এবং একটা ওটা সাবজেক্টের অ্যাটাচমেন্ট সঙ্গে একটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে তখন। তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আমি স্কিনে যখন আসলাম তখন আমার স্কিনটা এত ভালো লাগলো যে আমি, আমার কিন্তু অনেক গ্যাপ হয়েছে, তোমাদের মতন আমি খুব হুম তাড়াতাড়ি করতে পারিনি, বিকজ হুম আমার বিয়ে হলো, আমার বিয়ে হয়েছে কিন্তু মেডিকেল সেকেন্ড ইয়ারে। সো হুম আমার হাজবেন্ড চিটাগং এ, আমি ঢাকা চিটাগং, ঢাকা চিটাগং করি। তারপর একটা ডিফিকাল্ট সময়, হ্যাঁ। তারপর যখন পাশ করলাম, পাশ করার পরে আমি চিটাগং গেলাম। চিটাগং গিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন ছিল, শ্বশুর শাশুড়ি ছিলেন, ওনারা অনেক সাপোর্ট দিয়েছেন। আদারওয়াইজ আমি আসলে মেডিকেল এই যে সেকেন্ড ইয়ারের পর থেকে অনেক মানুষই কিন্তু ছেড়ে দেয় বিয়ে হয়ে গেলে আমাদের সময়। তারপর ওইটা কমপ্লিট করার পরে যখন চিটাগং গেলাম, সবাই সাপোর্ট পেয়ে, আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করেছে, বিকজ আমি সেকেন্ড ইয়ারে বিয়ে হয়েছে। তারপর তারপর থেকে আমি পড়ছি, আসা যাওয়া করছি। হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। আসলে সাপোর্ট তো লাগেই, পেরেন্টস এর সাপোর্ট, হাজবেন্ডের সাপোর্ট, শ্বশুরবাড়ির সাপোর্ট, সবাই সাপোর্ট না হলে নেগেটিভিটি আসলে হয় না। সো সবাই সাপোর্ট পেয়ে আমি তারপর চিটাগং এ আসলাম। চিটাগং এ ইন্টার্নশিপ শেষ করার পর আমার ছেলে হলো। আমার ছেলে, বড় ছেলে, একটু সিক থাকতো ছোটবেলায়, সিক থাকতো। ওর সিকনেসটা আমরা ইনিশিয়ালি বুঝতে পারতাম না। হি হ্যাড কাফ ইকুইভ্যালেন্ট অ্যাজমা, যেটা হুম শুধু কাশি হিসেবে আসতো, কিন্তু অ্যাজমার কোনো সিমটমস ছিল না। সো ফাইনালি আমার ডায়াগনোসিস হতে হতে, তালুকদার স্যার অনেক আগের আমাদের প্রফেসর, ওনার বইটই আছে, উনি ডায়াগনোস করলেন কিন্তু ভালো করে বুঝাই দিলেন না। পরে আমি ওনাকে আবার, আমাদের আরেকজন টিচার ছিলেন পেডিয়াট্রিক্স এর, ওনাকে দেখালাম। উনি তখন বললেন দিস ইজ কাফ ইকুইভ্যালেন্ট অ্যাজমা, হ্যাঁ। তারপর থেকে আস্তে আস্তে ওকে ডিল করছি। তারপর ও যখন বাই দ্য টাইম হি ওয়াজ 10 years old, তখন কিন্তু আমি আস্তে আস্তে আমার পড়াশোনার দিকে আসতে শুরু করলাম, হ্যাঁ। ওকে। তখন আই হ্যাড মাই সেকেন্ড সান। সো আমার সেকেন্ড ছেলের উপর দিয়ে আমি 3টা ডিগ্রি করলাম। রেখে আমি আহ, ওকে রেখে আমি ফার্স্ট ব্যাংকক গেলাম 1 বছর। ওকে। আমার আমার ইনস্টিটিউট আর তহিদা এরিনের ইনস্টিটিউট সেম, আমরা দুজন একই জায়গা থেকে পাশ করেছি। ওখান থেকে পাশ করার পরে তারপর দেশে আসলাম। দেশে এসে অনেক স্ট্রাগল, আমাদের ডিগ্রি রিকগনাইজ করতে চায় না, এইটা সেটা অনেক ঝামেলা, অনেক যেটাকে বলে এলবোয়িং, অনেক মানুষে পিছাতে চাইছে আমাদেরকে। তারপর আমি বললাম যে না, আই হ্যাভ টু ডু, এখানকার ডিগ্রি আমায় করতে হবে। তারপর আমি এমসিপিএস করলাম, আল্লাহর রহমতে একবারে শেষ হলো। তারপর এফসিপিএস করতে গেলাম, পার্ট 1টা একবারে করলাম। যেদিন পাশ করলাম সেদিন
আমার রেজাল্ট দেখে আই টুক দ্য ফ্লাইট ব্যাক টু চিটাগং। আমার ছেলে আমার জন্য রাত, ওই দিন ফ্লাইট দেরি হলো, আমি পৌঁছাইছি বোধহয় ভোর 3টায় পৌঁছাইছি। ও বেচারা ঘুমায় গেল, কিন্তু ও জেগেছিল আমার জন্য। যখন বাসায় ঢুকি তখন দেখি প্রত্যেকটা দরজায় সে লিখে রাখছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, সে তখন জাস্ট ছোট 3-4 বছরের, লিখে রাখছে ব্রেভিসিমো, কনগ্রাচুলেশন, সব জায়গায় লিখে লিখে প্রত্যেকটা দরজায় লেখা। এবং সে আমাদের সঙ্গে ঘুমাতে চেষ্টা করতো সবসময়। সেদিন সে নিজের বিছনায় ঘুমালো, আমাকে প্রত্যেকটা দরজায় ওইটা লিখে সে বেচারা ঘুমায় গেল। সে জানে না যে তারপর 2-3 বছর আমি আবার ওর থেকে চলে যাব দূরে। ইটস ভেরি ডিফিকাল্ট আসলে একটা মেয়েদের জন্য ওকে, এই জার্নিটা খুবই এত খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট, খুবই মানে ডিফিকাল্ট। আমরা সারাক্ষণ উই গো থ্রু সেন্স অফ গিল্ট, যে বাচ্চাকে সময় দিই নাই। আবার আমার ছেলে যে পিচ্চিটা, যে মোটু সটু ছিল, সে বেচারা এত খুশি যে আমি পাশ করছি, সে তো বুঝে নেয় যে আমি ওর থেকে আবার আলাদা হয়ে যাব। আবার ঢাকায় এসে পড়তে শুরু করলাম, ছোট একটা রুমে, একটা অফিস, আমার হাজবেন্ডের একটা অফিসে ছোট্ট একটা রুমে পড়তাম। আমার মা বাবা থাকেন উত্তরায়, তো এত দূর থেকে আসা যাওয়া করে করা যাবে না পিজিতে। ওই রুমে বসে বসে আমি পড়তাম একা একা। তো আমার পিচ্চিটা স্কুলে যাওয়ার সময় একটা টেক্সট লিখতো, গোয়িং টু স্কুল, কামিং ব্যাক ফ্রম স্কুল, এইভাবে একটাকে টেক্সট করতো। ধীরে ধীরে টেক্সট গুলি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। তারপর তো তো আমি আসলাম, বাচ্চাগুলি ম্যাডাম, যেহেতু অনেক এই ডিফিকাল্ট, প্রশ্নটা মেয়েদের জন্য অনেক ডিফিকাল্ট। এই টার্মটা চলে এসেছে, তো আমরা যদি একটু জানি যে আপনার দুইজন ছেলে এখন কোথায় আছে বা তারা কি করছে। আমার বড় ছেলে সে এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে সে হি গট এ কি বলে এটাকে, পিআর পেয়েছে, হি ইজ গন টু অস্ট্রেলিয়া। আর ছোট ছেলে মাত্র পড়াশোনা শেষ করলো, হি ইজ ইন কানাডা। দুইজন ওকে, দুই টাইম জোনে। ওকে ম্যাডাম, আমরা আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সাথে একজন জয়েন করবে। আমরা একটু তার কাছ থেকে তারও কিছু বক্তব্য আমরা শুনবো। আমারই খুব পরিচিত একজন, আমি তার কাছ থেকেও একটু আপনার ব্যাপারে শুনবো। আমরা আমাদের একটু ওয়েট করি, আমাদের সাথে একজন এখনই জয়েন করবে। Assalamualaikum. Oh, wow. Sahil, how are you? I'm good. আহ আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? ডক্টর মলি আর মা কেমন আছো? I'm So, good. I'm good, Sahil, it Appu. was a total surprise for your mother that I know, everyone know, except your mother knows that you gonna come to this show. So, জি, ম্যাডাম, আপনার ফিলিংসটা কিরকম? আপনি ওর সম্পর্কে বলছিলেন I'm যে ওর উপর দিয়ে আমার 3টা ডিগ্রি হয়েছে। আই এম সো গ্রেটফুল টু হিম, আই এম সো গ্রেটফুল টু হিম, আই ডোন্ট নো। আর মানে আমার তো মেয়ে নাই, বাট হি ইজ মাই সান, হি ইজ মাই ডটার, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই পার্টনার ইন ক্রাইম। আমি কি বলবো সাহেল, থ্যাংক ইউ সো মাচ। না না, এইসব কথা শুনে um, it sounds very good, মানে এরকম তো কখনো শুনিনি আগে, so it was very good. আর কখনো না, শুনো থ্যাংক নাই ইউ, মানে? একসাথে শুনিনি আর কি। আর থ্যাংক ইউ ফর এভরিথিং, আমার for being biggest supporter. So okay. So Sahil, I have a question for you that জি, how you feel proud of your mother, that I know. So how much you feel proud of your mother? So she was describing you and your brother in the show in last couple of minutes. জি, না, I So think are you proud? হ্যাঁ, of course, I'm very proud of my mother. আমার মনে হয় আমার মা অনেক বেশি হাম্বল, বেশি বেশি কিছু নিজের ব্যাপারে বলে না or দেখায় না, but she has a lot of credentials, a lot of experience. তো এইসব I think আরো দেখানো উচিত। কিন্তু আমার মা অনেক কিছু করেছেন। আর আম, আহ, মানে দেখা- দা- she's shown by example that মহিলারা মানে অনেক কিছু করতে পারে, it doesn't matter পুরুষ আর মহিলা। মানে আমার মা দেখাতে পারছে ডিফারেন্সটা that, করা উচিত না এরকম। আমার মা দেখাতে পারছে যে মানে career wise অনেক কিছু করেছেন, প্লাস as a mother also.
তো সাহিল, আমার একটা থ্যাংক ইউ কোশ্চেন ফর তোমার সেইং কাছে দ্যাট। আছে যে এই যে তোমাকে রেখে 3টা ডিগ্রি উনি নিয়েছেন উনি বলছেন, তো ওই টাইমটাতে তুমি কি খুব মিস করতে সেই জিনিসটা কি এখন তোমার কাছে মনে হচ্ছে যে না দ্যাট ওয়াজ ওর্থ ফর, যে মানে যেই যেই তুমি হয়তো বা লোনলি ফিল করেছো সামটাইমস, সো ইজ ইট ওর্থ ফর রাইট নাও হোয়াট ইউ ফিল? না, অবশ্যই মিস মিস করেছিলাম, কিন্তু আই থিংক ইটস ওয়ার্থ ইট বিকজ আমার আম্মা দেখাইতে দেখাইতে পেরেছেন আমাদেরকে দ্যাট মানে ক্যারিয়ার অলসো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা ব্যালেন্স রাখা উচিত, আর দোনোটা ফোকাস করা উচিত। সো আমার মা দেখাইছেন যে মানে ক্যারিয়ার অলসো ইম্পর্টেন্ট, সবকিছু সবকিছু রেখে মানে ফোকাস করা উচিত আর কি, এন্ড ডিফারেন্ট প্রায়োরিটিস সবকিছু মেনে রাখা উচিত। তো এটা মানে আমাদেরকে শিখাচ্ছেন, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো সাহিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে লাইভে থাকার জন্য এবং আমাদের সাথে এখন জয়েন করার জন্য, এবং তোমার ব্যাপারে কথা হচ্ছিল, সো দ্যাট ওয়াজ এ টোটালি সারপ্রাইজ ফর ম্যাডাম, যে তুমি জয়েন করবো আমাদের সাথে, সাহেল, এটা আমরা সবাই জানতাম। সাহেলের তো বার্থডে ম্যাডাম আপনার মাসে। কিছু আচ্ছা, সাহেল, ওকে। তো ম্যাডাম আপনি কিছু হ্যাপি বলতে চান বার্থডে। আপনার ছেলেকে? আই মিস হিম সো মাচ, আই মিস হিম সো মাচ। এই করোনা দিন কবে শেষ হবে, কবে ওকে দেখবো, কবে ছেলেদেরকে দেখবো, আই ডোন্ট নো। না, ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে, আর এই করোনার সময় সবাইকে কেয়ারফুল থাকা উচিত। সো ওকে। তো সাহিল, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা সোসুন হয়তো বা ম্যাডামের সাথে আবার কোনো শো করলে আবারও আমরা সবাই একসাথে আবার আড্ডা দিব। সো আমরা আজকে তোমার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ডক্টর ওকে, মলি। ওকে, আর ওকে, খুদা থ্যাংক ইউ। হাফেজ মা। খুদা ওকে। হাফেজ জান। ওকে। খুদা হাফেজ জান। এই মাসে ওর So madam, বার্থডে। ও, so she is a Virgo. হি ইজ So ভার্গো। that Virgo, okay. So the thing, madam, যেহেতু আপনি আগে আমাদেরকে এক্সপ্রেস করেন যে how you feel to see him in the show. এটা এটা তো মানে আই কান্ট থ্যাংক ইউ এনাফ। আর একটা জিনিস কি, মানে দে হ্যাড বিন ভেরি ডিফিকাল্ট টাইমস ইন মাই লাইফ। Okay. 4-5 বছর আগে আই ওয়াজ ভেরি সিক। Mhm. তখন আমার 2 ছেলে আমার পাশে ছিল। ও কানাডা থেকে এসে আমাকে রান্না করে করে খাওয়াইছে সে। তো 2 জন 2 রকম করে আমাকে সাপোর্ট করতো। মানে আই আই মানে আমি বলতে পারবো না, মানে আই এম খুবই খারাপ সময়ের মধ্যে, মানে মাই হাজবেন্ড, মাই 2 sons, if they were not there maybe I wouldn't be alive today. খুবই খারাপ সময় গেছিল। And তো এবং আপনার সম্পর্কে তারা কিন্তু খুব সুন্দর করে বলেছে যে দ্যাট ইজ এ ব্যালেন্স অফ লাইফ ইউ মেনটেন অলওয়েজ, এন্ড তারাও কিন্তু আই ডোন্ট নো আহ মলি, আমরা যে এত গিলটি ফিল করি। আই নো দ্যাট টু আমরা মাচ। কাজ করি, কিন্তু আমরা এত গিলটি করি। আই মিস দ্য ডেজ দ্যাট আমি ওদেরকে দেখি নাই। বড় ছেলের সময় তো আমি প্র্যাকটিস করতাম না, বা আমি পোস্ট গ্রাজুয়েশনও করতে যাই না, বিকজ হি ইউজ টু বি সিক। ওর সময় তো আমি সবই করলাম। আর ওই যে ওই দিনগুলো তো আর আসবে না। না, এখন হয়তোবা তারা বড় হয়ে গেছে, দূরে চলে গেছে, হয়তোবা ওকেশনালি আসবে বা কোনো একটা ফাংশন থাকলে বা কোনো মানে অন্য কোনো ওকেশন আসবে, বাট ওই যে একটা সময়, যে সময় মার পিছে ঘোরার বা মার সাথে সারাক্ষণ থাকার যে বিষয়টা ছিল, এখন হয়তোবা ওরকমটা আর কখনোই আসবে না। তো এই জিনিসটার গিলটি ফিলিংসটা আমার মনে হয় না যে ম্যাডাম আরো অনেক কিছু করে ফেললেও হয়তোবা এটা থেকেই যাবে, কারণ এই জিনিসটা আসলে মারাই মনে হয় মিস করে, কারণ বাচ্চারা আসলে মারাই যেহেতু মারাই মাকে, মিস করে, মারাই হ্যাঁ মিস কারণ করে এটা। বাচ্চারা যেহেতু পায়নি, তারা তো তাদের এন্ড থেকে মাকে সাকসেসফুল দেখে হ্যাপি থাকে, কিন্তু মারা আসলে ফিল করে যে তাদের আসলে কিরকম কষ্ট হয়েছিল ওই সময়টা বাচ্চাকে রেখে আসলে দূরে থাকার বিষয়টা আসলে খুবই এই এই গিল্টি ফিলিংসটা আসলে অন্য কাউকে এক্সপ্রেস করাও সম্ভব না। করা তো ম্যাডাম, সম্ভব যেহেতু না। ব্যালেন্সের বিষয়টা ও বলছিল বারবার যে মা খুবই সুন্দর করে ব্যালেন্স করেছে এবং সে প্রাউড ফিল করে জিনিসটাতে, আমরা মেয়েরা আমরা যেহেতু আমাদের শোতে আসলে নারীদের একটা বিশেষ জায়গা থেকে কথা বলি, যে অনেকেই হাউস ওয়াইফ থাকেন, তাদেরকে আমাদের যথেষ্ট রেসপেক্ট, কারণ তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করছে। অনেক যারা, বেশি কাজ করে ওরা, আমাদের থেকে ইয়েস, বেশি কাজ ইয়েস, করে আমার মনে হয়। ডেফিনেটলি এটা আমি 100% শিওর, কারণ আমার কাছে মনে হয় যে আমাকে কেউ যদি কুক করতে বলে তার থেকে আমার মনে হয় বাইরে গিয়ে কাজ করা আমার জন্য, আমি পার্সোনালি মনে করবো যে আমার জন্য ইজি। বাট আর যে কুক কুক ডিসিশনটা করা নেয়, এভরিডে করা।
এভরিডে করা সো হ্যাঁ। ডিফিকাল্ট। তো আমি আমার মাকে দেখি যে এই জিনিসটা সে প্রতিদিন করছে, কোনো কোনো কমপ্লেন নেই, কিন্তু আমি বাইরে থেকে একটু কাজ করে এসে যদি জ্যামে থাকি রাস্তায় বা একটু দেরি করে বাসা আসে, আমার নিজেরই আমার অনেক কমপ্লেন শুরু হয়ে যায় যে বাইরে অনেক গরম লাগছিল এটা সেটা। তো সে যে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবার খাবার মেক করছে, এই বিষয়গুলোতে আসলে তার কখনো আমি কমপ্লেন দেখি নাই। তো এই বিষয়টা থেকে যদি ম্যাডাম একটু আমাদেরকে বলেন যে আসলে ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্সটা আসলে আমরা কিভাবে করতে পারি, বা আমাদের আসলে এই ব্যালেন্সটা কতটুকু করে সবাইকে যারা আমরা এডুকেশনালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে তারা যাতে সবাই আউট অফ দা হোম তাদের কিছু আহ, পরিচিতি তৈরি করে, সেই বিষয়টাতে যদি বলেন। আসলে ডক্টর মলে আমার মনে হয় মানে আমরা মেয়েরা উই আর মাচ হুম স্ট্রঙ্গার। আমরা কিন্তু অনেক স্ট্রং। আল্লাহ আল্লাহ আমাদেরকে স্ট্রং বানিয়েছে মেবি বিকজ আমরা সবকিছুই করি। হুম একটা পুরুষ, আমি যদি আমার সঙ্গে একটা পুরুষকে পাশাপাশি দেখি, যখন আমার একটা ফ্রেন্ড সে যখন নিজের ক্যারিয়ার ডেভেলপ করছিল, ও দিন রাত কিন্তু ক্যারিয়ার ওর ডেভেলপ করছিল। ওর ক্যারিয়ারই করেছে। ও 100টা অপারেশন করেছে, 100 ঘন্টা হসপিটালে থেকেছে। কিন্তু ওর পাশাপাশি আমি 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 হসপিটালে গিয়েছি, আমি বাসায় এসেছি, বাসায় এসে বাচ্চাদেরকে টাইম দিয়েছি। বাচ্চারা হয়তো হয়তো আমি পেশেন্ট দেখছি, তখনই একটা ফোন আসছে যে তোমার বাচ্চা এখন বেবির জ্বর আসছে। হুম আমরা কিন্তু জাগল করি মেয়েরা। হুম we we are we are really strong. I feel we are really strong. ছেলেদের তুলনায় আমরা অনেক স্ট্রং বিকজ আমরা হুম আমরা সবকিছু উই আর মাদার্স। আমরা ওদেরকে জন্ম দিই, কষ্টটা আমাদের হয়। আমরা এখন চেষ্টা করছি আমাদের নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে, হুম যেটা আগে আমার মারা হয়তো করতো না। ওরা একটা ছায়ার মধ্যে থেকে গেছে, নিজেরটা একটু একটু করে প্রকাশ করছে কিন্তু বেশি পারে নাই। আমরা হুম এখন আমরা এখন পুরোপুরি অ্যাজ একটা পুরুষের মতন ইকুয়ালি কাজ করতে আসতেছি। হুম ফিজিক্যাল ওয়ার্ক মানে কি, এখন মহিলারা আর্মিতে যাচ্ছে, মহিলা নেভিতে যাচ্ছে, মহিলা এয়ারফোর্সে যাচ্ছে। Yes. আমরা তো ডাক্তারিতে আছেই না। তারপর আমরা একটা বাচ্চাকে আমরা গাইড করছি, পড়াচ্ছি, ও টিচার ঠিক করছি, ওকে টেনিস খেলাতে নিয়ে যাচ্ছি, সুইমিং এ নিয়ে যাচ্ছি, এগুলি সব হচ্ছে কিনা খেয়াল রাখছি। হুম ইচ এন্ড এভরিথিং অফ একটা বাচ্চা। প্লাস এবং একটা মেয়ে। বাচ্চাদের ফার্স্ট কমপ্লেনটা থাকে মাকে করে, সে মানে কোনো কিছুর অসুবিধা হলে কিন্তু একদম সে মাকে ফার্স্টে নক করে, কখনো কিন্তু মা। বাবাকে না। এটা একটা কমন সহজাত প্রবৃত্তি বলা যায় তাদের, যে যে হ্যাঁ, নেচারালি বিকজ আসলে এটা এটা হয়ে এটা আসছে। এটা ন্যাচারালি আল্লাহ দিয়েছে ওরকম, আমরাই ওদেরকে বেশি দেখি। আরেকটা জিনিস হুম হলো যে বিইং আ ডক্টর মাদার আরেকটা ঝামেলা। আরেকটা ঝামেলা মানে কি, বাচ্চাকে তুমি দেখো, আবার অসুখ যখন হয় তখন বাচ্চাদের বেশি অসুখ হলে মারাই তো ঘাবড়ে যাচ্ছি, কিন্তু হুম আমাকেই লিড নিতে হচ্ছে ওর ট্রিটমেন্টে। হুম বিকজ আমাকে ডিসিশন গুলো দিতে হচ্ছে। হ্যাঁ, ইনজেকশন দেন, হ্যাঁ ওকে অপারেশনটা করেন, ওর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে ওকে নিয়ে যান অপারেশন করতে। ডিসিশন কিন্তু আমি দিচ্ছি বিইং আ মাদার। কতটুকু কষ্ট আমাদের, মানে হুম আমরা তারপর এট দ্য সেম টাইম কতটুকু স্ট্রং আমরা। সো দ্যাট মেক্স আস এ বেটার ডক্টর হুম বিকজ আমরা মেয়েদের এমপ্যাথিটা বেশি ছেলেদের থেকে। আই ফিল দ্যাট আমাদের মেয়েরা অনেক বেশি একটা বাচ্চা পেডিয়াট্রিক্স পেশেন্টের সঙ্গে, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কাজ করলে একটা বাচ্চাকে আমরা বেশি বুঝি, একটা বয়স্ক মহিলাকে বেশি বুঝি, একটা বয়স্ক পুরুষকে বেশি বুঝি। বিকজ আমাদের মধ্যে ওই এমপ্যাথি, মানুষ জন্য ফিল করা, এটা খুব গড বেশি। গিফটেডও থাকে, প্লাস আমরা অ্যাকোয়ার করি ওভার দ্য ডেজ। আমরা মা হুম হই, আমরা বড় হই, প্রথমে মেয়ে থাকে, তারপর মা হই, সো আমরা বুঝি সব। আমাদের স্টেজেস গুলি, অনেকগুলি স্টেজ থ্রু দিয়ে পার করি আমরা। ট্রু। তো মানে এটা আসলে ভাষায় প্রকাশ করে পসিবল না। আসলে আমি মনে করি যে ছেলেরা যেরকম স্ট্রেস ফ্রি, মানে মাইন্ডলি আর কি, মানে মেন্টালি যেরকম স্ট্রেস ফ্রিলি একটা জায়গায় তারা সব মানে এফোর্টটা দেখাতে পারে, ইন দ্যাট দ্যাট যদি ইকুয়ালি একটা মেয়েকে দেখাতে, তাকে অনেকগুলা ধাপ পার হয়ে আসতে হয়, তাকে কিন্তু ওই ধাপটা ইজিলি অনেকজনকে না যে আগে একটা ইজিলি না, সময় ছিল আর মনে হয় অনেকজনকে মাঝখানের খুশি দিকে। রাখতে হয়, জি অনেকজনকে ম্যাডাম, খুশি মাঝখানে একটা রাখতে হয়। সময় ছিল যে হ্যাঁ উনি প্রেগনেন্ট, আচ্ছা ঠিক আছে ওকে কনসিডার করো বা একে। তো এখন আর কিন্তু সেটা হয় না। এখন এখন কিন্তু দেখা যায় যে ওকে সে প্রেগনেন্ট, আরে তা এটা তার সমস্যা, সে ডিল করবে কিভাবে সেটা দেখো এখন। বাট এটা তো হুম হুম করতেই হবে, কারণ মানুষ আসলে অনেক রাশে আছে। এটা ওদেরও দোষ না রাইট। যারা কনসিডার করতে পারছে না, বাট মানুষ অনেক রাশে আছে, যে যার কাজটা উদ্ধার করে নেওয়ার চেষ্টাটা করছে। সো এখানে কে অসুস্থ বা কে বাসার প্রবলেম নিয়ে আছে সেটা নিয়ে খুব একটা মানে আমাদের সারাউন্ডিং সবাই ওরি না। হুম হুম সো আমরা ম্যাডাম আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের একটা ভিডিও আমরা দেখাবো সবাইকে, সবার উদ্দেশ্যে। তো ভিডিওটি আমি বলবো ডক্টর এক্সপার্ট লাইভে যিনি আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করে দিচ্ছেন, তাকে ভিডিওটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Oh, oh my God. Thank you so much. This this is another big surprise. Thank you so much. সো ম্যাডাম, আমরা অনেকগুলো ছবি এখানে দেখলাম। সো আমাদের আজকের যে প্রোগ্রামটি আমার কথাতে, আসলে সাধারণত আমরা সবসময় কথা বলি ওই মানে প্রফেশনাল যিনি আছেন তার পার্সোনাল লাইফটা অনেক সময় শেয়ার করতে বলি অনেক সময়, কারণ আসলে অনেকেই অনেক কিছু জানেন না যে তার কতটুকু স্ট্রাগল করে আসলে এই পর্যন্ত আসতে হয়েছে, বা আপনার স্ট্রাগলটা আসলে অনেক সময় অজানা থাকে অনেকের। আমরা আসলে বাইরের দৃশ্যটাই খুব একটা দেখি, ব্যাকের দৃশ্যটা খুব একটা দেখি না। সো আমাদের আজকের যে প্রোগ্রামের আমাদের যে আয়োজক ডক্টর ইরিন ম্যাডামের সম্পর্কে আমি একটু বলবো যে ইরিন ম্যাডামের সাথে আমার সম্পর্ক তো সেই সেরকম যে আসলে ছোট বোনের মতো উনি আমাকে সবসময় দেখেন। আপনার সাথে ম্যাডাম ইরিন আপুর সম্পর্ক সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, বিকজ তার এই সমস্ত এভি গুলোর সবকিছুর আয়োজক সে। তো তার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। ডক্টর এরিন বা ও আমার ছোট বোন এরিনকে আমি আই হ্যাভ অলওয়েজ, আমিও তো অনেক দেখছি অনেক দিন ধরে, যখন থেকে সে পাশ করে আসলো তারপর থেকে শি ইজ বিন অন দ্য ফ্রন্ট একদম। শি ইজ সাচ এ পজিটিভ পারসন, শি ইজ ডুইং সো ওয়েল, এত ভালো করছে। প্লাস আমি ওর অনেক শোজ দেখি, আর ওর অনেকগুলি কথা আমার এত ভালো লাগে, বিকজ আমি অ্যাজ এ স্কিন স্পেশালিস্ট, আমি যদি সবসময় পেশেন্টদেরকে বলি আপনার ত্বকটা কেমনে ভালো রাখবেন, কি করবেন না করবেন, এগুলি শুধু বললে কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, এরিনের সঙ্গে এই জিনিসটা, আমি এরিনের এই কথাটা আমার এত পছন্দ হয়, বিকজ আমিও আমার পেশেন্টদেরকে সবসময় বলি দ্যাট, ও যেরকম বলে যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ও সবসময় এই মেসেজটা দেয়, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার ওজন কম রাখতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, না হয় আপনার স্কিন ভালো থাকবে না। বিকজ আমরা স্কিন ভালো থাকা ইজ নট অনলি আমি মুখে কি মাখছি বা কি ওষুধ লাগাচ্ছি বা কি করছি প্রসিজিয়ার, হ্যাঁ, এটা কিন্তু ভিতর থেকে আসে। আর এটার উপরে এরিন অনেক এমফেসাইজ করে। আমার এই জিনিসটা আমার এরিনের খুবই পছন্দ, বিকজ আমি অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমি সবসময় চেষ্টা করি সবাইকে বলতে দ্যাট ইটস এ হোল প্যাকেজ। আপনার স্কিনটা তখনই গ্লো করবে যখন আপনি ঠিক মতন চলবেন, খাবেন, চলবেন, হ্যাঁ, এক্সারসাইজ করবেন। মানে ইনার বিউটিটাকে আসলে গ্লো করে আমাদের এক্সটার্নাল বিউটি, মোস্ট অফ দা টাইম এটাই হয়। এটা আমরা ভুলে যাই বলতে, আমরা শুধু চিকিৎসার উপরে জোর দিতে থাকি। হ্যাঁ, এরিনের প্রায় প্রোগ্রামে এরিন কিন্তু এই মেসেজটা জনগণকে দেয়, এন্ড দিস ইজ সো ইম্পর্টেন্ট। এটা আমি খুবই পছন্দ করি ওর। প্লাস এত একটা পজিটিভ পার্সন, এত একটা মানে আমাদের ডার্মাটোলজিকে এত, মানে শি ইজ কন্ট্রিবিউটিং সো মাচ টু ডার্মাটোলজি, এন্ড ডার্মাটোলজিকে সে এত সুন্দর করে তুলে আনছে, এত সুন্দর করে সবাইকে শিখাচ্ছে, বলছে, জানাচ্ছে, and ওর মেসেজেস গুলি এত পজিটিভ। সো অ্যাজ এ পার্সন অ্যান্ড অ্যাজ মানে উই আর ফ্রম দ্য সেম ইনস্টিটিউট, সো মানে আমি ওর সম্বন্ধে আর কি বলবো, মানে শি ইজ ডান জাস্টিস টু দ্য সাবজেক্ট, এন্ড সবাইকে সে অনেক 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 অ্যাওয়্যার করছে, সেটা খুব দরকার আমাদের।
ম্যাডাম আমাদের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তো আমাদের আজকের যেটা লাস্ট কি মেসেজ আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো যে ভবিষ্যতে যারা ডার্মাটোলজিতে আসতে চায়, ইয়াং যে ডক্টররা রয়েছে বা এমবিবিএস রত অবস্থা রয়েছে বা ইন্টার্ন করছে, তারা অথবা ডিসিশন নিচ্ছে কি করবে কিনা স্কিনে তারা ডিগ্রি, বা তাদের সম্পর্কে ম্যাডাম আপনি যদি বলতে চান যে তাদের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি। ডার্মাটোলজি এমন একটা সাবজেক্ট যে ডার্মাটোলজির মধ্যে অনেক বেশি ইটস এ ভিজুয়াল সাবজেক্ট, আমরা দেখি, চোখে দেখি। এখন যেই মানুষ যেসব মানুষের ভিজুয়াল প্রজেকশনটা যাদের ভালো, যারা ভিজুয়ালি দেখতে পায়, যাদের ফটোগ্রাফিক মেমোরি ভালো, তারা কিন্তু এই সাবজেক্টে ভালো করে বেশি। বিকজ ইটস লাইক আমি আমি একজন অ্যামেচার আর্টিস্ট, আমি ঘরে বসে বসে ছবি আঁকি, কিন্তু আমি দেখি যখন আমি একটা পেশেন্টের মুখে বোটক্স দিচ্ছি বা কোনো একটা ফিলার দিচ্ছি, তখন আমি এক্স্যাক্টলি বুঝতে পারি যে কিভাবে আমার ওই সেন্সটা এখানে আমার কাজে লাগে। মানে ইউ নিড টু হ্যাভ, মানে চোখের চোখের দেখাটা একটা, যে মানুষ ক্যারিয়ার করবে ওর কিন্তু এটা থাকতে হবে। আর আমরা ডার্মাটোলজিস্ট যারা হই, আমরা যেগুলি পড়াশোনা করার সময় যেগুলি শিখি, হার্ড কোর ডার্মাটোলজি, মার্কেল সেল কার্সিনোমা শিখি, আমরা পোরোমা শিখি, আমরা কত রকমের ক্যান্সার শিখি, কত রকমের স্কিন ক্যান্সার, মেলানোমাস শিখি, মাইকোসিস ফাঙ্গাইটিস শিখি, সেগুলো রিয়েল লাইফে কিন্তু কম আসে। সেগুলো রিয়েল লাইফে হঠাৎ করে একটা আমরা পাচ্ছি, কিন্তু ডেইলি যেগুলি পাচ্ছি সেগুলিকে যেন আমরা ডিল করতে পারি, সেগুলিকে যেন আমরা সামলাতে পারি। প্লাস আমাদের যে আমাদের কালিগসদের যে একটা ভুল ধারণা আছে যে আমাদের ডার্মাটোলজিস্ট মাইনে আমরা দুইটা মলম, একটা স্টিরয়েড আর একটা অ্যান্টিফাঙ্গাল দিয়ে সারা জীবন চালাবো। অর সামবডি, আমার একটা ফ্রেন্ড ওই দিন এসে আমাকে বলছে, হে ডার্মাটোলজিস্ট তোমার কাছে কখন আসবে বোটক্স করতে? তো এরকম করে আমাদেরকে ছোট করে দেখার কিছু নেই, আমাদের সাবজেক্টটা অনেক বিশাল। আর আমাদেরকে মানে আমরা এস্থেটিক্স করি, আমরা হার্ড কোর ডার্মাটোলজি করি। আর ডার্মাটোলজির ম্যানিফেস্টেশনস কিন্তু 70% ম্যানিফেস্টেশনস অফ ইন্টারনাল ডিজিজ। সো আমাদের মেডিসিনে ট্রেনিং করতে হয়। যেসব যারা আসবে আমাদের সাবজেক্টে, যারা প্ল্যান করছে, ওদের এই প্যাশনটা থাকতে হবে যে আমরা একটা মানুষকে মানুষ হিসেবে দেখব, ওর ওর অসুখগুলিও দেখবো, ওর এস্থেটিক্স চাওয়াটাও আমরা পুরা করব। সো ইটস এ হোল, মানে দুই দিকে, মানে আমরা শুধু একটা পুরো একটা মানে পুরো প্যাকেজের মতন, পুরো মানে অনেকগুলি দিক আছে আমাদের সাবজেক্টের, কোন দিকটা ওরা বেশি এমফাসাইজ করবে, কিন্তু সবই জানতে হবে। ইটস নট এ ভেরি ইজি রোড, ইটস নট এ ভেরি ইজি রোড, বিকজ তোমাকে ট্রেনিং করতে হয় মেডিসিনে, তোমাকে মেডিসিন জানতে হয়, তারপর তুমি ডার্মাটোলজিতে আসতে পারছো। তো মানে প্যাশন থাকতে হবে ডার্মাটোলজির জন্য, মানে ইচ্ছাটা এবং আগ্রহটা দুইটাই থাকতে হবে। শুধু আসলে বিউটিফিকেশন পারপাসে যে না হ্যাঁ আমি এটা অর্নামেন্টাল পারপাসে ডিগ্রি নিতে চাচ্ছি, দ্যাট নট দ্যাট থিং, বাট এটা আসলে ভিতরে আত্মস্থ করার একটা ইচ্ছা তাদের থাকতে হবে। ম্যাডাম আজকে আমাদের করার জন্য আসবো তা না আর কি। ইয়েস। তো ম্যাডাম আজকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই লাইভটিতে জয়েন করার জন্য, এবং রিজুভা প্রেজেন্স আমার কথাতে আমরা আপনার কথা অনেক কিছু জানলাম, যেটা আমি অনেকদিন আগে আপনার সাথে আমি শো করেছিলাম, কিন্তু তখন পর্যন্ত আমি অনেক কিছুই জানতাম না, বাট আজকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং অনেক ভালো লাগলো আজকে কথা বলে ম্যাডাম। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ মলি তোমাকে অ্যান্ড এক্সপার্ট লাইভ অনলাইনকে আমাকে ইনভাইট করার জন্য, প্লাস আমার ছেলের সঙ্গে দেখা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন ম্যাডাম। ভালো থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, টপ এক্সপার্ট অনলাইন লাইভে আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট ছিলেন ডক্টর জিনাত মিরাজ স্বপ্না ম্যাডাম। তার কাছ থেকে আমরা রিভিউয়ার প্রেজেন্স আমার কথাতে তার অনেক কথাই জানতে পারলাম। আশা করি দর্শক আপনারা তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এবং একাডেমিক লাইফ থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলেন। আবারও আমাদের নেক্সট পর্বে আমরা অন্য একজন গেস্টের কাছ থেকে তার সম্পর্কে অনেক কিছু জানবো। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই ভালো থাকুন।